হায় হায় একই ডক্টর ইউনূস সমন্বয়ক এবং উপদেষ্টাদের শেষ রক্ষা হচ্ছে না। একই আলটিমেটাম দিল সেনাবাহিনী এবং সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন। ওনারা মনে শান্তি বাড়ছে দেশে, রাস্তাতে হাঁটবেন যে কোনো সময় আপনাকে আঙুল তুলে বলবে এই স্বৈরাচারী দোষর, ওরা আপনি পিটায় একটা পুলিশ আপনাকে বাঁচাতে আসবে না। সাংবাদিক আপনার মাসুদ কামাল তিনি কোন দিকে বিষয়টা আকার ইঙ্গিত দিলেন, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় সেনাবাহিনীকে দিকে। ডক্টর ইউনূসকে আপনার ঘাড় ধরে পদত্যাগ করাবে, দেখতে পারবেন সে সময়টা অতি জলদি হবে, অতি জলদি দেখতে পারবেন। কঠোরভাবে প্রতিহত করতে সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি। সেনানিবাসে ফেরত যাব। আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। ইউনূসের বিদায়ের ক্ষণ গণনা শুরু। ওই এনসিপির ছেলেপেলেকে জুলাই সিটি ফাউন্ডেশনের মালিক বানিয়ে দিয়েছে। আরে জামাতের তো ইমানই নাই, তাই ইমান নষ্ট হওয়ার কি আছে? আল্লাহর কসম করে বলছি, তার বক্তব্যের মধ্যে আহতদের নামে কোনো বক্তব্য ছিল না। 10 মাস জামায়া ধরে নিজের মামলা খালাস করলেন, এখন উনি পদত্যাগ করবেন ভালো কথা। উনি যেন দেশ ত্যাগ না করে, যদি আমাদের কথা না শুনে তাহলে দেশে দুর্ভিক্ষের মেলা বসবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক, ডক্টর ইউনূস উপদেষ্টা এবং প্রধান সমন্বয়করা কঠিন বিপদের মুখে পড়ে গেছেন, যে কোনো মুহূর্তে তারা ধ্বংস হতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, এইদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে ডক্টর ইউনূসকে কঠিন বার্তা দেওয়া হচ্ছে। আসলে আমাদের বাংলাদেশে কি হতে চলেছে প্রিয় দর্শক, আপনারা যদি জানতে চান আমাদের বাংলাদেশের পিছনে মানে কলকাঠি কারণ আছে, আজকের এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখা লাগবে। আপনাদের অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই, আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। ওনারা মনে শান্তি বাড়ছে দেশে, রাস্তাতে হাঁটবেন যে কোনো সময় আপনাকে আঙুল তুলে বলবে এই স্বৈরাচারী দোষর, ওরা আপনি পিটায় একটা পুলিশ আপনাকে বাঁচাতে আসবে না। যত কিছুই করেন ভাই, এটার নাম শান্তি, কিন্তু এটা করা ক্যামেরা নিশ্চয়ই না। আচ্ছা গুড, এটা হলো পয়েন্ট। বললাম তো ওনাকে বিদায় নিতে হবে, উনি বিদায় নিতে পারবেন না, ওনাকে বিদায় দেওয়া হবে। ওনার যে সমস্ত আচরণ শুরু করছেন উনি, ওনার তো এটা বোঝা উচিত যে আমি এটা কি করতেছি। এটা যদি গত অক্টোবরে করতো অনেকেই যাইতো, না আপনি যায়েন না, আপনি যায়েন না। কে বলছে হাতে পেয়ে যেতে আপনি যায়েন না? তার লোকজন তো বলবেই, জীবনেও যাবে না, না খেদাইলে যাবে না, তবে কোথায় ধরে খেদাবে এর জন্য দেখা নোট করেন। আপনারা অনেকেই হয়তোবা সাংবাদিক মাসুদ কামালের এই বক্তব্যের যে ইঙ্গিতটা সেটা আপনারা বুঝতে পারেন নাই। আমি আপনাদের ক্লিয়ার করি যে সাংবাদিক আপনার মাসুদ কামাল তিনি কোন দিকে বিষয়টা আকার ইঙ্গিত দিলেন, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় সেনাবাহিনীকে দিকে। ডক্টর ইউনূসকে আপনার ঘাড় ধরে পদত্যাগ করাবে, দেখতে পারবেন সে সময়টা অতি জলদি হবে, অতি জলদি দেখতে পারবেন। কেন হবে? কারণ দেখেন আমাদের বাংলাদেশের বর্তমান এক শ্রেণীর মানুষ তারা বইলা বেড়াতেছে যে ডক্টর ইউনূস ছাড়া বাংলাদেশে অন্য কোনো মানুষের বিকল্প নাই, মানে ডক্টর ইউনূসকে থাকতে হবে। ডক্টর ইউনূস ছাড়া আসলে অন্য কাউকে আমরা কল্পনা করতে পারি না। ডক্টর ইউনূস যদি চলে যায় তাহলে হায় হায় আমাদের কি হবে, আমাদের দেশের কি হবে, দেশের অর্থনীতির কি হবে, মানুষের কি হবে, এইটা সেটা বা ইত্যাদি ইত্যাদি। তো এই হইতেছে আমাদের বাংলাদেশের এক শ্রেণীর মানুষের বর্তমান আক্ষেপ এগুলা বা তাদের চাহিদা। আর উল্টো দিকে আপনি যদি বাস্তবতা ধরেন বা বাংলাদেশের এই যে ধরেন এক্সাম্পল সাংবাদিক মাসুদ কামাল, তিনি যে বললো যে ঘাড় ধরে খেতাবে কিংবা এদেরকে টেনে হেসড়ে নামাবে, পদত্যাগ করতে হবে না, ওনাকে পদত্যাগ করানো হবে, এটা একদম 100% রাইট। দেখতে পারবেন। দেখেন গতকালকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বা সেনা প্রধান মিস্টার ওয়াকারের পক্ষ থেকে সেনাবাহিনী যে সাংবাদিক সম্মেলনে যে সমস্ত বক্তব্য আপনার দেন জাতির উদ্দেশ্যে কিংবা নির্ধারিত একটা গোষ্ঠীকে আকার ইঙ্গিত করে, সম্মানিত সেনাবাহিনীর প্রধানের দিক নির্দেশনাকে অনুসরণ করে দেশের চরাঞ্চল সহ 62 জেলায় সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, বিভিন্ন সংস্থা, গণমাধ্যম ও সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। এটা কিন্তু হালকা ভাবে দেখা কিন্তু কোনো সুযোগ নাই যে বাংলাদেশের 62টা জেলার ভিতরে বর্তমান বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। দ্যাট মিনস বাংলাদেশে এই অন্তর্বর্তীকালের সরকার যতই নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা চালাক না কেন, এটা তারা বাস্তবে পূরণ হতে দিবে না। অন্যদিকে আমাদের বাংলাদেশের সেনা প্রধান তিনিই বা কেন বা বাংলাদেশ সেনাবাহিনী ডক্টর ইউনূসকে ঘাড় ধরে পদত্যাগ করাবে, এই বিষয়ে আপনাদেরকে আমি একটা যৌক্তিক একটা উদাহরণ দিই। দেখেন 5 আগস্টের পর থেকে আমাদের পুলিশের তো কোনো ভূমিকাই নাই বাংলাদেশে, আছে কি? আনসার বাহিনীর কোনো ভূমিকা আছে? চৌকিদারের কোনো ভূমিকা আছে? কোনো একটা বাহিনীর ভূমিকা আছে? একমাত্র বাংলাদেশ সেনাবাহিনী বাদে কোন বাহিনীর ভূমিকা আছে? দেখেন তো নাই। কিন্তু এই অন্তর্বর্তীকালে সরকার বাংলাদেশ সেনাবাহিনীকে দেখেন, আমার আপনার বাহিনীকে কি পরিমাণ অপমান অপদস্থ করছে এই অন্তর্বর্তীকালে সরকার প্রতিটা স্টেপে। উদাহরণস্বরূপ আপনার এই সরকার বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়ে তারা পুলিশের কাজ করে যাচ্ছে, তারা চৌকিদারের কাজ করে যাচ্ছে, তারা আপনার ওই কি বলে রাস্তার ট্রাফিক পুলিশের কাজ করে যাচ্ছে, দারোয়ানের কাজ করে যাচ্ছে, সিকিউরিটির কাজ করে যাচ্ছে, আপনার বডিগার্ডের কাজ করে যাচ্ছে, যত ধরনের কাজ আছে বাংলাদেশ এই বাহিনীটাকে দিয়ে
ডক্টর ইউনূস অনেকটা নাকে খড় দিয়ে দিলেন, বুঝছেন? বাংলাদেশের এই বাহিনীকে ডক্টর ইউনূস টেনে হিচড়ে একদম রাস্তার মাটির সাথে মনে করেন মিশে ফেলাইছে। দেখেন কোন কাজটা করে নাই ডক্টর ইউনূস। শুধু এটাই না ভাই, জাতি হিসাবে বাঙালিকেও ডক্টর ইউনূস বহির্বিশ্বে কি পরিমাণ যে অপমানজনক একটা স্থানে নিয়ে গেছে আপনি কল্পনা করতে পারবেন না। মানে যেখানে যায় আমার দেশের মানুষ গরিব, খাইবার পারে না, পড়তে পারে না, না খায়া মরে, ওষুধ নাই, পানি নাই, এটা নাই, সেটা নাই, মানে একের পরে জিনিস নাই নাই নাই। এবং তিনি মনে করেন বড় একটা অর্থ তিনি লোন নিয়ে আসে, লোন এনে কি করে তিনি তার যে সরকার, তার যে এনসিপি পার্টি, সেইটার মনে করেন দিকে মনে করেন ঢালে। তাহলে এই সরকার কি হলো? নির্ধারিত একটা গোষ্ঠী সরকার। এই সরকার আসছে শুধুমাত্র বাংলাদেশটাকে কিভাবে বিক্রি করে দেওয়া যায়, বাংলাদেশের মানুষকে কিভাবে, বাংলাদেশের মানুষের সম্মান মাটির সাথে মিশিয়ে দেওয়া যায়, বাংলাদেশ সেনাবাহিনী যে একমাত্র বাহিনী বাংলাদেশের জনগণের আবেগ কলিজা, এই কলিজার বাহিনীকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায়, এই ডক্টর ইউনূস বর্তমান বইরা খাটাস এই ধরনের একটা পরিকল্পনা করতেছে। দেখেন, আচ্ছা শেখ হাসিনা তিনি সবসময় একটা কথা বলতো যে আমার দেশের মানুষ গরিব, আমরা গরিব, ঠিক আছে, কিন্তু বিদেশিদের কাছে কখনোই আমরা আমাদের দেশের মানুষদেরকে ছোট হতে দিব না, বা আমরা ছোট হব না, কারো কাছে আমরা হাত পাতবো না। এই বিষয়ে কিন্তু আপনার শেখ হাসিনা কিন্তু কঠিন একটা অবস্থান বা একটা ভূমিকা কিন্তু পালন করছে। আর উল্টো দিকে ডক্টর ইউনূস ভূমিকাটা পালন করছে, হ্যাঁ ঠিক আছে, যদি সেটা জাতির স্বার্থে লাগাইতো, জাতির কাজে লাগাইতো, তাহলে আমরা মেনে নিতাম। কিন্তু তিনি কি করছে? লোনটা আনতেছে, বাংলাদেশের কাজে লাগাইতেছে। কোন কাজে লাগাইতেছে? ওই যে তিনি যে আপনার বা তার যে ব্রাইড এন্ড প্রসেশন ছিল, তারা যে একটা মেট্রোক্লাস ডিজাইনের মাধ্যমে মেট্রো রেলকে পুরাইছে, বাংলাদেশের বড় বড় স্থানগুলা বা জায়গাগুলা যে তিনি পুরাই দিছে একটা মেট্রোক্লাস ডিজাইনের মাধ্যমে, সেগুলা কি করছে? পুনরায় আপনার ঠিক করছে। এই কাজে তারা এই অর্থগুলা ব্যয় করছে। তাহলে কি হলো বলেন? কি হলো? যে লাউ সেই কুদুই হইলো। মানে উল্টা বাংলাদেশের জনগণ আলটিমেটলি একটা লসের মনে করেন দিকে, বুঝেন নাই? আমার আপনার পকেট থেকে যাবে এই টাকা, বুঝতে পারছেন? এই হচ্ছে ডক্টর ইউনূসের বর্তমান অবস্থা। আর উল্টো দিকে কিছু শ্রেণীর বা এক শ্রেণীর মানুষ তারা বলা বলি করতেছে যে ডক্টর ইউনূস তিনি বহির্বিশ্বে থেকে, চীন থেকে, আমেরিকা থেকে, অমুক থেকে, লন্ডন থেকে, কি বলে এই ইয়ে থেকে, ইন্দোনেশিয়া থেকে, অমুক থেকে তমুক থেকে এত টাকা আপনার আনতেছে, অনুদান আনতেছে। আমাদের দেখেন মেট্রো রেল ঠিক করলো, অমুক ঠিক করলো, তমুক ঠিক করলো, কি করলো? আরে ভাই এগুলো তো তারাই পুরাইছে। লাভ হইলো কার বলেন? লাভটা হইলো কার? লাভ হয়েছে কারো? লাভ তো হয় নাই। কার লাভ হয়েছে? আরে মিয়া, যারা নাকি ভাবেন যে ডক্টর ইউনূস ছাড়া বাংলাদেশে কোনো অন্য কোনো মানুষের বিকল্প নাই, বা উনি গেলে আমাদের কি হবে, দেশের মানুষ বাইচা যায়, জনগণ বাঁচে ভাই, এই সুদখোর গেলে বাঁচে। এখন সুদখোর যেহেতু, তাহলে আরো একটি কথা মনে পড়ে গেল, সেটি হচ্ছে জামায়াতে ইসলামের কথা। এই জামায়াতে ইসলাম তারা মানে দিনের এত ভালো ভালো কথা বলে, তারা এত পীর, মানে জিন্দা ওলি বর্তমান আমাদের বাংলাদেশের মাটির বুকে, তিনি একজন জিন্দা পীর, তাই না? এই ওলি কি বলে যে ডক্টর ইউনূস অত্যন্ত ভালো মানুষ। তাহলে তিনি যে একজন সুদখোর, এই সুদখোরের কথা তিনি কেন বলে না? তিনি তো সুদ নিয়ে প্রচুর পরিমাণের ওয়াজ করছে, আর তিনি এখন এই সুদখোরের ভক্ত হয়ে গেল। কল্পনা করা যায়? দিন শেষে ক্ষমতা, বুঝতে পারছেন? ক্ষমতার এই চেয়ারটা অনেক মধুর চেয়ারে ভাই। এই মধু যার আপনার ঠুটে একবার লাগছে বা যার জিভে একবার লাগছে, সে মনে করেন এই মধু ভাই ছাড়া আর কিছু বোঝে না, বুঝেন নাই? দিন শেষে একটাই, সেটা হচ্ছে ক্ষমতা। ক্ষমতার জন্য সুদখোর আর খুনি নাই, সবই মনে করেন একই পর্যায়ে। এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের অবস্থা। তবে সর্বশেষ যেই ঘটনাটি, সেটি হচ্ছে ভাই ডক্টর ইউনূসকে আপনার দেখতে পারবেন অতি দ্রুত ঘাড় ধরে, জাস্ট এভাবে ঘাড় ধরবে, ঘাড় ধরে মনে করেন পদত্যাগ করবে, দেখতে পারবেন। এই ডক্টর ইউনূস তিনি আসলে নিজ ইচ্ছায় পদত্যাগ করবে না। ওই যে তিনি একটা অভিনয় করছে না পদত্যাগের, তিনি পদত্যাগ করবে না ভাই। কারণ কেন? তার ক্যারেক্টারটা এরকম। তিনি আপনার ক্ষমতা লোভী, বুঝতে পারছেন? তিনি একজন ক্ষমতা লোভী একজন মনে করেন মানুষ, তার ক্যারেক্টারটা এরকম। দেখতে পারবেন বিএনপি আর আপনার এই সেনাবাহিনী মিলে এই ডক্টর ইউনূসের ঘাড় ধরে মনে করেন পদত্যাগ করাবে, দেখতে পারবেন। তবে যেই শ্রেণীর মানুষ নাকি ইউনূস ইউনূস বলে মুখে ফেনা তুলতেছেন, সেই সমস্ত শ্রেণীদের উদ্দেশ্যে বলবো, সাবধান হয়ে যান, ভালো হয়ে যান, যে পৃথিবী আসলে কারো জন্য কোনোদিন থেমে থাকে না। এমন ডক্টর ইউনূস তিনি যে আসলে কত দূর আগাইছে বা কি করছে, সেটা আপনাদের সামনে মনে করেন ভাসতেছে। এনিওয়ে দর্শক বন্ধুরা, দেখার বিষয় যে ডক্টর ইউনূস আসলে কতদিন থাকতে পারে জোরজবরদস্তি করে। ওই এনসিপি ছেলেপেলেকে জুলাই সিটি ফাউন্ডেশনের মালিক বানিয়ে দিয়েছে। আরে জামাতের তো ইমানই নাই, তাই ইমান নষ্ট হওয়ার কি আছে? আল্লাহর কসম করে বলছি, তার বক্তব্যের মধ্যে আহতদের নামে কোনো বক্তব্য ছিল না। অভিমান করেছে উনি। আজকে এই বন্দর এবং করিডোর দিতে না পাইলা যেই পরিমাণ অভিমান কইরা পুরো দেশে নাড়া দিছে, আজকে আমাদের আহত এবং নিহত পরিবারের জন্য এই অভিমানের 100 ভাগের 1 ভাগ যদি অভিমান করতো, তাহলে কেউ আর অসুস্থ থাকতো না। উনি উনার বন্দর এবং করিডোর দেওয়ার জন্য সব রাজনৈতিক দলকে এক জায়গায় রাখতে পারে, কিন্তু আহত এবং নিহতদের চিকিৎসা কেমনি হবে কোনোদিন কোনো রাজনৈতিক দলকে নিয়ে ডেকে বলে নাই, আপনারা আসেন, আমরা একা একা পারছি না, বুদ্ধি দেন, পরামর্শ দেন, করে নাই। কি করেছে? ওই এনসিপির ছেলেপেলেকে জুলাই সিটি ফাউন্ডেশনের মালিক বানিয়ে দিয়েছে। ওরা টাকা দেওয়ার আগে বলে যে আপনারা আমাদের সংগঠন করবেন তো, টাকা দেওয়ার আগে বলে
গল্প বলে, কথাটা শেষ হয় না, মোটিভেশনের পরে মোটিভেশন। ওই বক্তব্যের মধ্যে আল্লাহর কসম করে বলছি, তার বক্তব্যের মধ্যে আহতদের নামে কোনো বক্তব্য ছিল না। খালি একই কথা, আমরা তো নির্বাচন দেওয়ার জন্য ক্ষমতায় আসিনি, শুধুমাত্র একটা নির্বাচনের জন্য ক্ষমতা আসিনি। সারাক্ষণ এই ভ্যান্ডা কাছে বাজাবে, পুরো বক্তব্যের কোথাও আহতদের নিয়ে কোনো কথা নাই, নিহতদের পরিবারের জন্য কথা নাই। এই জন্য বলছি, আজকে দৃঢ়ভাবে বলছি, আমার মনে হয় ডক্টর ইউনূস এই আহত এবং নিহতদের বিষয়ে গাফিলতির কারণে অনেক বড় একটা অপরাধ করেছেন। উনি ওনার দায়িত্বের যে আমানত ছিল, এই আমানতের খেয়ানত করেছেন। উনি আহতদের জন্য কোনো অভিমান করলেন না, কোনো হতাশা প্রকাশ করলেন না, উনি শুধু ওনার ক্ষমতার মেয়াদ নিয়ে হতাশা প্রকাশ করছেন। আরে জামাতের তো ইমানই নাই, তাই ইমান নষ্ট হওয়ার কি আছে? কারণ এই যে জামাতের যিনি আমির, তিনি তার রাজনীতিক অতীত খুঁজলে বোঝা যাবে তিনি কোথা থেকে রাজনীতিতে এসেছেন। অর্থাৎ ওই রাজনীতি যারা করে তারা আসলে তাল ঠিক রাখতে পারেন না। তিনি একটি বাম সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, জাসদের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। এই জাসদ তৎকালীন বাংলাদেশে কি তাণ্ডব করেছিলেন মরহুম শেখ মুজিবুরের সঙ্গে, এবং মরহুম শেখ মুজিবুর ও তাদের সঙ্গে কি তাণ্ডব করেছিল সেটা এদেশের মানুষ জানে, ইতিহাস জানে। কাজেই জামাতে ইসলামের আমিরের প্রতি আমি শ্রদ্ধা রাখি, সম্মান রেখে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি বলতে চাই, উনি যেই তালমাতাল কথাবার্তা বলেন, বেসামাল কথাবার্তা বলেন, সকালে এক কথা বিকালে এক কথা, জনগণ তার কাছে জানতে চায় সুস্পষ্ট বার্তা যে জনগণের যে দাবি, সেই দাবির সাথে উনি একমত কিনা। উনি বলবেন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই দাবির সাথে জনগণ এক নয়। জনগণের দাবি সুষ্ঠু একটা নির্বাচনের জন্য একটি রোডম্যাপ ঘোষণা করা। এই রোডম্যাপ যদি ঘোষণা হয় তাহলে সব সমাধান মিটে যাবে। সবচেয়ে যেই ব্যাপারটি যে বাংলাদেশের রাজনীতির যে সংকট তৈরি হয়েছে, এই সংকট একমাত্র আস্থার বিশ্বাস জায়গা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। অন্তর্বর্তী সরকার, সেনাপ্রধান এবং অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা আজকে এই সংকট নিয়ে তারা হতাশায় ভুগছেন। আমি মনে করি তারা যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করেন তাহলে এই সংকট মিটে যাবে। ঠিক আছে, গুম হওয়া মানুষের দলিল থাকে না, ওইভাবে ডকুমেন্টেড হয় না গুম হওয়া মানুষগুলো। আমরা যারা গুম হওয়া মানুষদেরকে নিয়ে কাজ করি, বেশিরভাগই কোনো ডকুমেন্টেশন নাই, খালি এইটুকুই স্মৃতি আছে, তাদেরকে মারপিট করছে, মুখটা বেঁধে নিয়ে গেছে, 5 কোলা করে নিয়ে এক জায়গায় ফালাই রাখছে, এই স্মৃতিগুলো আমাদের সামনে আছে। আমাকে নিয়ে গিয়ে ডাস্টবিনে গুলশান বোদারাঘাটে ফেলে রাখছিল, এইটুকুই মনে আছে, খুব ভালো করে সবকিছু বলতে পারি না। এই যে আজমি সাহেব নাকি আজমি সাহেব গুম হয়েছিলেন, একটা গামছা দেখাইছেন, সেই গামছা নিয়ে সবাই ট্রোল করতেছে। ঠিক আছে, হ্যাঁ, ওনার গামছাটা হয়তো বা পরিষ্কার আছে বা উনি এটা অনেকদিন রেখে দিয়েছিলেন সবাইকে দেখানোর জন্য, তাই না? এটা নিয়ে ট্রোল করতেছে, তার মানে কি উনি গুম হননি? ওটা নিয়ে যখন ট্রোল করতেছে, উনি যখন যে সময় নিপীড়িত হয়েছিলেন সেই সময়ের মানসিক অবস্থার সঙ্গে ওনার কি যায়? ওনাকে যদি দীর্ঘ 5 বছর জেলখানায় রেখে বাকি 3 বছর যদি এসি রুমেও রাখে, মানে ডিজিএফআই যদি এসি রুমেও রাখে, তারপরেও কিন্তু উনি গুম হয়েছিলেন, ফ্যামিলির সঙ্গে তো মিশতে পারেন নাই, পরিবারের সঙ্গে তো আসতে পারেন নাই, বাইরের পরিবেশ থেকে তো বন্দী অবস্থায় ছিলেন। এই যে গুম হওয়া মানুষদেরকে নিয়ে যারা এই একটা গুম হওয়া পর্যায়ে তারা নিপীড়নের শিকার হয়েছেন, এখন এসে কিছু ইউটিউবার দ্বারা নিপীড়নের শিকার হচ্ছেন, এগুলো গুম হওয়ার চেয়েও বেশি বড় নিপীড়ন। মানুষকে যখন সামাজিকভাবে হেই করা হয়, একটা ডিজেপিয়ার হওয়া মানুষকে এইভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে, তাকে বলা হচ্ছে নারী নিয়ে ঘুমাইছে, নারী নিয়ে শুয়াইছে, বিলাসবহুল বাড়িতে ঘুমাইছে। আরে ভাই, সে কি একটা চাকর নাকি? সে বাংলাদেশের রাজনীতির একটা ফোকাস একটা ব্যক্তি, তাকে তো সুন্দর বাড়িতে রাখবে না, কই রাখবে বলেন? ভারত গভর্নমেন্ট তাকে তো তাদের বেস্ট মন্ত্রী যেরকম বাসা থাকে সেরকম ক্যাটাগরিতে বাসাতে নিরাপত্তার জন্য রাখতে বাধ্য না? বাংলাদেশের ক্ষেত্রেও, বাংলাদেশে যদি ভারতের কোনো অতিথি এখানে আশ্রয় নেয়, যদি বাংলাদেশে এই ধরনের পরিবেশ কখনো নাই, ঠিক আছে, বিভিন্ন দেশে যে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা আশ্রয় নেয়, তাদের ক্ষেত্রে ওই প্রোটোকল মেনটেন করে না, তাদের ওইটা তাদেরকে ওই সার্ভিসটা ওখানে দেয় না। পিনাকি ভট্টাচার্য যে এখানে ফ্রান্সে আছে, ফ্রান্স গভর্নমেন্ট ওনার বিষয়ে কনসার্ন আছে না? উনি কি করতেছে না করতেছে, উনি এগুলো কনসার্ন আছে না? তাহলে যদি কনসার্ন থাকে, তাহলে এই ধরনের সমাজ যারা পরিচিত। সম্মানিত দর্শক, আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। বর্তমান দেশের অবস্থা, রাজনৈতিক পরিবেশ বেশি একটা ভালো না। এরই মধ্যে কিন্তু বর্তমানে বাংলাদেশে বিভিন্ন কর্মকাণ্ড ঘটে গেছে। এই নিয়ে আজকের এই ভিডিওতে আপনারা চাঞ্চল্যকর প্রতিবেদন, বিস্তারিত ইনফরমেশন, গুরুত্বপূর্ণ আলোচনা, রাজনৈতিক বিশ্লেষকরা কি বলতেছেন, সমস্ত কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছিল। আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। দেখ দর্শক, এই সম্পর্কে আমি বেশি কিছু বলতে চাই না, আপনারা ভিডিওটি দেখেছেন। তাছাড়া বর্তমান দেশের পরিস্থিতি সম্পর্কে অনেকেই অবগত। তো এই সম্পর্কে ডক্টর ইউনূস এবং সেনাপ্রধানকে নিয়ে আপনারা কি বলতে চান? আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে লিখে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওটি এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য।